নমস্কার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি বেড়ানোর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। গত 2024-এ যে আমরা কুমায়ুন হিমালয়ে গেছিলাম, বেশ কয়েকটি ভিডিওতে আমরা আপনাদেরকে সেই বেড়ানোর স্মৃতিচারণ করেছি এবং সেই বেড়ানোর শেষ গন্তব্য ছিল লখনৌ। আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম আমরা আলমোড়া থেকে নৈনিতাল হয়ে কাঠগোদাম এলাম এবং কাঠগোদাম থেকে রেলপথে আমরা দীর্ঘ 374 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাজির হয়েছিলাম নবাবের স্মৃতি বিজড়িত এই লখনৌ শহরে। কলকাতা বাদ দিয়ে যে শহরে আমি সবচেয়ে বেশি দিন থেকেছি সেটা হচ্ছে এই লখনৌ। আগে প্রতি মাসে আমাকে অফিসের কাজে এই লখনৌ শহরে আসতে হতো এবং এই শহরে যে একটা কালচারাল, একটা রিচ কালচারাল একটা হেরিটেজ আছে, আমি সেই সময়ই সেটা উপলব্ধি করেছিলাম। তাই জন্য যখনই বাড়ি ফিরে যেতাম এবং বাড়ির সবাইকে এই শহরের গল্প শোনাতাম, সবার মধ্যেই একটা অধীর আগ্রহ এবং উত্তেজনা ছিল কবে ওরা এই শহরে আসবে এবং এই শহরের বিভিন্ন আনাজ কানাজ ঘুরে দেখবে। তবে এইবার একটা দীর্ঘ সময় কুমায়ুন হিমালয়ের বিভিন্ন প্রান্তে কাটানোর পর আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে ঘোরার সেই এনার্জিটা আমাদের মধ্যে খুব একটা বেশি অবশিষ্ট ছিল না। তবুও যেটুকু ছিল সেটার ওপরই বা তার ওপরই ভরসা করে আমরা হাজির হয়েছিলাম লখনৌতে। আমরা পৌঁছেছিলাম একদম ভোরবেলা, তখন সূর্যি মামা সবে লখনৌ শহরকে তার সকালে রক্তিম আলোয় রাঙিয়ে দিতে এসেছেন। আমরা এখন পেরিয়ে যাচ্ছি লখনৌর ক্যান্টনমেন্ট এরিয়া। পথঘাট দেখলেই বুঝতে পারছেন কতখানি পরিষ্কার, এবং যেহেতু এটা ক্যান্টনমেন্ট এরিয়া সেই জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যা খুব একটা বেশি নেই। সময় এখন প্রায় 6:30। আমরা পৌঁছচ্ছি হোটেলে। তবে সারা রাত একটা অসহনীয় ট্রেন জার্নি করে এসে, অর্থাৎ ট্রেন জার্নির যে অভিজ্ঞতা সেটা মোটেও সুখকর ছিল না। আমরা সারাদিন হোটেলে ছিলাম, হোটেলে বিশ্রাম করে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম হজরতগঞ্জে। এই হজরতগঞ্জ হচ্ছে লখনৌ শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে এটিকে। এখানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের যেমন সদর দপ্তর, বিভিন্ন ব্যাংকের যেমন সদর দপ্তর রয়েছে, তেমনি রয়েছে কেনাকাটার জন্য একটি বিশাল সুযোগ। এখানে সেরকম কোনো নামি দামি ব্র্যান্ড নেই যার শোরুম বা আউটলেট এখানে নেই। তারপরেও আছে এই লখনৌর বিখ্যাত চিকেন কারির জামা কাপড়ের একটা বিশাল বাজার। লখনৌতে এসছি আর রয়্যাল ক্যাফেতে খাবো না সেটা তো হতেই পারে না। সেই জন্য বাড়ির সবাইকে নিয়ে চলে গেলাম রয়্যাল ক্যাফেতে। রয়্যাল ক্যাফে বিখ্যাত এখানকার চাট, বিভিন্ন ধরনের কাবাব এবং বিরিয়ানির জন্য। তবে আমরা সেই রাত্রে বেছে নিয়েছিলাম বিভিন্ন ধরনের বিরিয়ানি এবং অবশ্যই লখনৌ বিখ্যাত চাট এবং কুলফি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ফিরে চললাম হোটেলে, কারণ পরের দিন আমরা ঘুরে দেখব এই পুরনো লখনৌর কিছু বিখ্যাত স্থাপত্য, যার মধ্যে অবশ্যই আছে বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, রুমি দরওয়াজা, এইসব। সেই সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু জায়গা যদি সময় বাঁচে তাহলে আমরা ঘুরে দেখব, এবং অবশ্যই মার্কেটিংয়ে তো একটা বিশাল সময় যাবে। এটা পরের দিন সকাল। আমরা সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। লখনৌ শহর, আসলে লখনৌ ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে এই শহরের ইতিহাস কিন্তু বহু প্রাচীন। রামায়ণ মহাকাব্য এই শহরের উল্লেখ আছে এবং মনে করা হয় যে লক্ষণের নাম অনুসারে এই শহরের নাম হয় লক্ষণাবতী এবং সেখান থেকে লখনৌ। দেখতে দেখতে আমরা চলে এসেছি একটি হনুমান মন্দিরে। এই মন্দিরটি খুব একটা প্রাচীন নয়, বেশ নতুনই মনে হলো, কারণ এর আগে এই মন্দিরটি আমি দেখিনি। মন্দিরের ভেতরকার স্থাপত্য অসাধারণ এবং সেখানকার পরিবেশ এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই নজর কাড়বে। চলুন ঘুরে দেখা যাক। শুরুতেই দেখলাম বিঘ্ন বিনাশক গণেশের একটি মন্দির। ভীষণ সুন্দর মূর্তিটি দেখলে সেই মুম্বাইয়ের বিখ্যাত গণেশ মন্দিরের কথা মনে পড়ে যায়। অর্থাৎ মুম্বাইতে যে বিখ্যাত গণেশ মন্দিরটি আছে আপনারা অনেকেই জানেন, সিদ্ধিবিনায়কের মতোই এখানকার এই বিগ্রহটি। এবং এরপরে সোজা রাস্তা চলে গেছে এখানকার প্রধান মন্দির, অর্থাৎ মহাবীর শ্রী হনুমানের মন্দিরের দিকে।
তবে সবচেয়ে সুন্দর আমার লাগলো এই মন্দিরের পেছন দিকটা। চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে এই মন্দিরের পেছন দিকটা। এই পেছন দিকটার একটা বিস্তৃত এলাকা জুড়ে বিভিন্ন ধরনের স্থাপত্য যেমন তৈরি করা আছে, তেমনি এখানকার যে বাগানটি রয়েছে সেটিও বিশেষভাবে এখানে টেক কেয়ার করা হয়, সেটা দেখেই মনে হলো। এখানকার মেনটেনেন্সটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বাড়তি আতিশয্য নেই, কিন্তু মন্দিরের পরিবেশটি যথেষ্ট ভাবগম্ভীর এবং এটা যে একটা মন্দির বা ভগবানের উপাসনা স্থল সেটা এই চারপাশটা দেখলে পরে সহজেই বোঝা যায়। পুরো মন্দিরটার মধ্যেই আধুনিক স্থাপত্যের একটা ছোঁয়া রয়েছে। আধুনিক এবং প্রাচীন এই দুই স্থাপত্যের মেলবন্ধনে পুরো মন্দিরটিকে তৈরি করেছেন এবং এই স্থাপত্য সত্যিই দেখার মতো। চলুন এবার পাড় বাড়ানো যাক পুরনো লখনৌর দিকে। লখনৌ নবাবী ইতিহাস কিন্তু সুপ্রাচীন। 1732 সাল থেকে শুরু করে 1856 পর্যন্ত এই বিস্তৃত যে নবাবী ইতিহাস, তার মধ্যে সবার আগে মনে পড়ে নবাব সাদ্দাত খান বুরহান উল মুলক, যিনি 1732 থেকে 1739 অবধি রাজত্ব করেছেন। নবাব সাফদারজং, যিনি রাজত্ব করেছেন 1739 থেকে 1753। নবাব সৌজাউদ্দৌলা, তিনি রাজত্ব করেছেন 1753 থেকে 1775। নবাব আসাফউদ্দৌলা, ইনি রাজত্ব করেছেন 1775 থেকে 1797। নবাব ওয়াজির আলী, ইনি রাজত্ব করেছেন 1797 থেকে 1798। সাদ্দাত আলী খান, ইনি রাজত্ব করেছেন 1798 থেকে 1814। গাজী উদ্দিন হায়দার, ইনি রাজত্ব করেছেন 1814 থেকে 1819। নাসির উদ্দিন হায়দার, ইনি রাজত্ব করেছেন 1827 থেকে 1837। নবাব মুহাম্মদ আলী শাহ, ইনি রাজত্ব করেছিলেন 1837 থেকে 1842। নবাব আমজাদ আলী শাহ 1842 থেকে 1847 এবং শেষ নবাব নবাব ওয়াজিদ আলী শাহ, ইনি রাজত্ব করেছেন 1847 থেকে 1856 পর্যন্ত। এখন আমরা যে স্থাপত্যটার সামনে, সেটি হচ্ছে বড়া ইমামবাড়া। এই বড়া ইমামবাড়া তৈরি করেন নবাব আসাফউদ্দৌলা। 1784 সালে তৈরি হওয়া এই ইমামবাড়া লখনৌ নবাবী স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এই ইমামবাড়ার মধ্যে তিনটি জিনিস আছে। একটা হচ্ছে এখানকার সেন্ট্রাল হল, তার চারপাশে রয়েছে ভুলভুলাইয়া, যার কিছু স্থির চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি এখন। আর আছে আশরাফি মস্ক, যেটা আমি একটু আগেই দেখালাম। আর রয়েছে একটি বাউলি, অর্থাৎ একটা সিঁড়ি বিশিষ্ট একটা কুয়া, যেখান থেকে এখানে জল সরবরাহ করা হতো। এই যে ছবিগুলি দেখছেন, এটি বড়া ইমামবাড়ারই ছবি। এই বড়া ইমামবাড়াটি নবাব আসাফউদ্দৌলা তৈরি করেন 1784 সালে, এটা আমি আগেই বললাম। এবং এই তৈরি করার পেছনেও একটা মহৎ উদ্দেশ্য ছিল। 1784 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই আবাদে, এবং সেখানে হাজার হাজার লোককে পরিশ্রমের বিনিময়ে তিনি খাদ্য সরবরাহ করেছিলেন, এবং সেই সমস্ত লোকদের তিনি নিয়োগ করেছিলেন এই বড়া ইমামবাড়া এবং রুমি দরওয়াজা তৈরি করার জন্য। এটা হচ্ছে ওই বাউলি বা দীর্ঘ সিঁড়ি বিশিষ্ট সেই কুয়াটার মধ্যেকার ছবি। এই হচ্ছে রুমি দরওয়াজা। এটাও কিন্তু ও নবাব আসাফউদ্দৌলা তৈরি করেছিলেন। চলুন, সন্ধে হয়ে আসছে, এবার আমরা বড়া ইমামবাড়া থেকে ছোটা ইমামবাড়ার দিকে পা বাড়াচ্ছি। ছোটা ইমামবাড়া তৈরি করেছিলেন নবাব মোহাম্মদ আলী শাহ 1838 সালে, অর্থাৎ
এই বড়া ইমামবাড়া এবং ছোটা ইমামবাড়া এদের মধ্যে কিন্তু সময়ের একটা বিস্তর ফারাক রয়েছে। দেখুন দূরে দেখা যাচ্ছে লখনৌর বিখ্যাত ক্লক টাওয়ার। লখনৌতে আরেকটা জিনিস কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হলো এখানকার মানুষের ব্যবহার। এই দেখুন এত কনজেস্টেড একটা রাস্তা, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। এইখানকার লোকেরা যেমন শৃঙ্খলা পরায়ণ, তেমনি এত বিনীত ভদ্রভাবে আপনার সঙ্গে কথা বলবে যে এদের ব্যবহারে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। আসুন দেখা যাক ছোটা ইমামবাড়ার ভিতরকার অংশ। তবে এই ইমামবাড়াগুলোর ভিতরে কোনো ছবি তুলতে দেয় না, বাইরেই যা ভিডিও করার আমি করেছিলাম, কিন্তু এখানকার যারা ছিলেন তারা কিন্তু আমাদের বারণই করছিলেন, কারণ এটি একটি পবিত্র জায়গা এবং ধর্মীয় উপাসনা স্থল, সুতরাং এখানকার পবিত্রতা কিন্তু অবশ্যই রক্ষা করতে হবে। আর ইমামবাড়ার ভিতরে যখনই আপনারা যাবেন তখনই কিন্তু মাথায় কাপড় দিয়ে যেতে হবে, অর্থাৎ খালি মাথায় ভেতরে ঘোরা বা ঢোকা কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ। আকাশে পায়রার ঝাঁক, সেই সঙ্গে উড়ে চলা নানা রং বেরঙের ঘুড়ি কিন্তু সেই নবাবের রঙিন দিনগুলোর কথাই আমাদের মনে পড়িয়ে দিচ্ছিল। সন্ধে হয়ে আসছে, সূর্য ডুবছে, সেই সময় এখানকার পরিবেশ কিন্তু ভীষণ নস্টালজিক করে তুলছিল আমাদের সবাইকে। চারিদিকে কত টিয়া পাখির ডাক শুনছেন। সন্ধেবেলার আজান শুরু হয়ে গেছে এবং আলো ঝলমলে এই পুরনো লখনৌকে তখন একদম মনে হচ্ছিল যেন আমরা ইতিহাসের সেই পাতায় চলে গেছি যেখানে নবাবরা তখনও রাজত্ব করছেন লখনৌতে এবং লখনৌর সেই সোনালি দিনগুলোতে। একটা জিনিস তো আপনাদের দেখানোই হয়নি, সেটা হচ্ছে চিকনকারি এমব্রয়ডারি। লখনৌর বিখ্যাত একটি শিল্প। লখনৌ কেন, সমগ্র উত্তরপ্রদেশেই এর কদর রয়েছে। বলা যায় যে এই চিকনকারি শিল্পটি কিন্তু উদ্ভব হয়েছিল মুঘলদের আমলে এবং ইতিহাস বলে যে সম্রাজ্ঞী নূরজাহান এর আবিষ্কর্তা। যাই হোক, সেদিনকার মতো পুরনো লখনৌতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে, অর্থাৎ পুরো দিনটাই প্রায় কাটিয়ে আমরা ফিরে চললাম আবার হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের ট্যাক্সির যিনি চালক ছিলেন তিনি আমাদের এখানকার ওল্ড সেক্রেটারিয়েট এবং নিউ সেক্রেটারিয়েট এই দুটো বিল্ডিংকে দেখালেন এবং বললেন যে কোথায় এখানকার মুখ্যমন্ত্রী বসেন। एखानकार अभी 5-6 साल पहले बना था बिल्डिंग, 2017 में बना है बिल्डिंग ये। पुराना जो अभी सामने नहीं दिख रहा है राइट साइड में सचिवालय के बगल में वो स्ट्रीट, वो विधान भवन है, ये लोक भवन है। যাই হোক, আমাদের ছুটি এখানেই শেষ। আলো ঝলমলে লখনৌ বিমানবন্দর আমাদের বিদায় জানানোর জন্য প্রস্তুত। এয়ারপোর্টে এসে যাবতীয় কাজকর্ম সারার পর আমরা ঘুরে ঘুরে এখানকার এয়ারপোর্টের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং দেখে একটা জিনিসই মনে হলো যে লখনৌ কিন্তু এই ধরনের একটি আধুনিক বিমানবন্দরে ডিজার্ভ করে। কারণ ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে আজ অবধি যতজন প্রধানমন্ত্রী এসছেন তার অধিকাংশই এসছেন উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে জিতে, অর্থাৎ উত্তরপ্রদেশের বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে জিতে এসছেন এবং ভারতীয় রাজনীতিতে কিন্তু উত্তরপ্রদেশের একটা বিশিষ্ট স্থান বরাবরই রয়ে গেছে। তাই সেখানকার রাজধানীতে এই ধরনের একটি এয়ারপোর্ট থাকবে না তো কোথায় থাকবে। চলুন আবার দেখা হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা ছোট্ট আবদার রইল, আশা করি রাখবেন। আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন অতি অবশ্যই।